এসএসসি 2025 পরীক্ষা চলাকালীন সময়ে তুমি যদি 4টা মিস্টেক করো না ভাই, তুমি হাজার ভালো প্রস্তুতি নাও না কেন, তারপরে তোমার রেজাল্টটা 100% খারাপ হয়ে যাবে। তো এই যে এত কষ্ট করে এত পরিশ্রম করে তুমি যে প্রস্তুতিটা নিয়েছো পরীক্ষার, তারপরে যদি রেজাল্ট খারাপ হয়, আসলে এই কষ্টটা মেনে নেওয়া যায় না। তো আমি কখনোই চাই না আমার ছোট ভাই বোন তোমাদের রেজাল্ট খারাপ হোক। তো এই 4টা মিস্টেক থেকে, এই 4টা ভুল থেকে নিজেকে একদম সাবধান রাখো ভাই, দেখবা ইনশাল্লাহ রেজাল্টটা ভালো হবে ইনশাল্লাহ। ওকে, তো এই কি ভুল আমরা করতেছি, নাম্বার 1 যে মিস্টেকটা, যে ভুলটা আমরা করতেছি ভাই, দেখো সেটা হলো পরীক্ষা শেষ করে আসার পর আসলে উত্তর মিলানো। এটা সব থেকে বড় একটা মিস্টেক আমাদের। তুমি চিন্তা করো, তুমি কি করতেছো, ধরে নাও বাংলা পরীক্ষা দিয়ে আসলা বা কোনো একটা পরীক্ষা দিয়ে আসছো, আসার পর তুমি কি করতেছো, উত্তর মিলাচ্ছ। তুমি যে দেখো এমসিকিউ কয়টা হইলো, সিকিউ কয়টা হইলো, কত নাম্বার পাবা, এই যে চিন্তা ভাবনা করলা, আচ্ছা খুবই ভালো কথা, তুমি পরীক্ষা দিয়ে এসে প্রশ্নের উত্তর মিলাচ্ছ, এটা তোমার লাভটা কি? ধরে নাও এখানে তোমার বরং লস। কিভাবে লস? কারণ তুমি উত্তর মিলানোর পর কি হইলো, ধরে নাও কোনো কারণে বাংলার এমসিকিউ তোমার খারাপ হয়েছে বা কোনো একটা জিনিসের পার্টিকুলার এক্সাম তোমার খারাপ হয়ে গেছে, তখন তুমি তোমার ভিতর জেগে বসবে একদম নেগেটিভ চিন্তা ভাবনা। তুমি অনেক বেশি ডিমোটিভেট হয়ে যাবা, অনেক বেশি হতাশাগ্রস্ত হয়ে যাবা। তখন কি হবে, ওই একটা পরীক্ষা খারাপ দেওয়ার কারণে বাকি পরীক্ষাগুলো তোমার একেবারে যাতা অবস্থা হয়ে যাবে, ভালো হবে না, খারাপ হয়ে যাবে। দেখো তুমি যে উত্তর মিলাচ্ছ, উত্তর মিলালে তোমার লাভটা কি? তুমি কি উত্তর মিলানোর পর তোমার পাওয়ার কথা ছিল 10, তুমি কি উত্তর মিলালে 20 পাবা? না তো। তুমি পরীক্ষা দিয়ে আসছো, তোমার দায়িত্ব শেষ। এখন তোমার রেজাল্ট কি হবে সেটা তোমার বোর্ড নির্ধারণ করবে, সেটা তোমার স্যারেরা নির্ধারণ করবে, যে টিচার তোমার খাতা কাটবে তারা। এখানে তুমি উত্তর মিলানোর কে? উত্তর মিলালে বরং স্যার তোমার মানে তোমারই লস, কারণ তুমি হতাশাগ্রস্ত হয়ে যাবে যদি কোনো কারণে খারাপ হয়ে যায় পরীক্ষাটা। তো আমি সবাইকে রিকোয়েস্ট করবো ভাই, এটা আমি একদম তোমার করজোরে রিকোয়েস্ট করতেছি ভাই, যে পরীক্ষা দিয়ে আসার পর উত্তর মেলানোর কোনোই প্রয়োজন নাই। কারণ ওই উত্তর মিলায় তোমার লাভ নাই, তো ওই কন্ট্রোল তোমার হাতে নাই। ভালো হবে না খারাপ হবে এটা তুমি কেমনে কি করবা? খারাপ হইলে কি করবা, ভালো হলে কি করবে, তোমার হাতে কোনো কন্ট্রোলই থাকবে না। সো প্লিজ স্টপ করে দাও, পরীক্ষা দিয়ে আসার পর উত্তর মেলানোর দরকার নেই। যা হবে আল্লাহ মাহবুব জানে, আল্লাহর উপর ভরসা করো, ভালো কিছু হবে ইনশাল্লাহ। সো এটা তোমাদের ছোট্ট একটা চ্যালেঞ্জ, যে কোনো পরীক্ষা দিয়ে আসার পর উত্তর ভুল করেও মিলাবে না। দেখে দাও, চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড ভাই, এটা তোমার জীবন পরিবর্তন করে দেবে ইনশাল্লাহ। 2 নাম্বার, সেটা হইলো ওভার থিঙ্কিং। তোমরা একটা দুইটা পরীক্ষা তো খারাপ হইতে পারে না, তুমি কি মানুষ না, তুমি তো এলিয়েন না। যদি কোনো কারণে পরীক্ষা খারাপ হয়, তখন তোমরা এসে চিন্তা করো, ওভার থিঙ্কিং করো, যে আল্লাহ ভাইয়া পরীক্ষা তো খারাপ হয়ে গেছে, যদি রেজাল্ট খারাপ হয় আমার বাবাকে কি বলবো, আমি আমার মাকে কি বলবো, স্যারেরা আমাকে নিয়ে কি বলবে, আমার আশেপাশে মানুষ আমাকে নিয়ে কি বলবে, এই যে এত ওভার থিঙ্কিং করো। আরে ভাই, মাত্র একটা পরীক্ষা খারাপ হওয়ার কারণে কি তোমার কি রেজাল্ট খারাপ হবে নাকি? তুমি কি জিপিএ 5 পাবে না? গাধা কোথাকার। তুমি এইরকম ওভার থিঙ্কিং করবে না। তোমার পরীক্ষার রেজাল্ট কি হবে এটা তোমার কন্ট্রোলে আছে? তুমি জানো তোমার রেজাল্ট খারাপ হবে? তুমি কি জানো তোমার রেজাল্ট ভালো হবে? এই কন্ট্রোল তো তোমার হাতেই নাই। তো এই জন্য যে চিন্তা ভাবনা, যে কাজগুলো, এই যে ওভার থিঙ্কিং করা, এটা তো নেগেটিভ থট কেন করতেছো তুমি? কেন করতেছো ভাই? কারণ তোমার ওই কন্ট্রোল তো তোমার হাতে নাই। যে তুমি যদি এটা আমি মানতাম, যে তুমি যদি এরকম চিন্তা ভাবনা করে, যে নেগেটিভ চিন্তা ভাবনা করে, যে ওভার থিঙ্কিং করে, যে আল্লাহ রেজাল্ট খারাপ হলে কি হবে, বাবা কি বলবে, মা কি বলবে, এগুলো বললে যদি বা চিন্তা করলে যদি তোমার রেজাল্ট ভালো হইতো, তাহলে তুমি করতা। এগুলো করে তো তোমার আরো লস। কারণ উল্টা তুমি ডিমোটিভেট হয়ে যাবা, তুমি হতাশাগ্রস্ত হবে এবং তোমার বাকি পরীক্ষাগুলো খারাপ হবে। তো প্লিজ ভাই, ওভার থিঙ্কিং একদম স্টপ করে দাও। একদম বলো যে স্টপ, একদম স্টপ। এই যে ওভার থিঙ্কিং করা যাবে না। জাস্ট পজিটিভ ভাবে চিন্তা করো যে ইনশাল্লাহ ভাই পরীক্ষা যা দিছি, আল্লাহর উপর ভরসা আছে, সৃষ্টিকর্তার প্রতি ভরসা আছে, ইনশাল্লাহ পরীক্ষাটা ভালো হবে এবং বাবার মুখে হাসি ফোটাবো, আমি আমার স্বপ্নকে পূরণ করবো আমি। প্লিজ ভাই, ওভার থিঙ্কিং কইরো না। 3 নাম্বার, সেটা হইলো তোমরা দেখো, তোমাদের কিন্তু রুটিনটা অ্যানালাইসিস করো। এই যে রুটিন অ্যানালাইসিস, এটা আগেই করা উচিত ছিল, এখন করো। যারা করো নাই তারা করো। ধরে নাও তোমার কিছু কিছু পরীক্ষা আছে, দেখবা 2-3 দিন গ্যাপ আছে, কোনোটা পরীক্ষা দেখবে 1 দিন গ্যাপ আছে। তো এখন তুমি ধরে নাও, আমি ধরলাম কোনো একটা পরীক্ষার আগে তোমার 3 দিন বন্ধ আছে, দেখবা তারপরে কোনো একটা পরীক্ষাতে মাত্র 1 দিন বন্ধ আছে। পরপর 2টা পরীক্ষার ভিতর একটাতে 3 দিন বন্ধ আর একটাতে 1 দিন বন্ধ। এখন তুমি এই দুইটাকে একটা একটা ব্যালেন্স করে পড়ার চেষ্টা করো। ধরে নাও আমি এটা সহজ সাবজেক্টের কথা বললাম, কথার কথা, যে এখানে একটা আছে হইলে কত, ইংলিশ সেকেন্ড পার্ট পরীক্ষা হচ্ছে, বা বাংলা ধরো ইংলিশ ফার্স্ট পার্ট পরীক্ষা হচ্ছে, কথার কথা বলতে ধরে নিচ্ছি কিন্তু আমি। তো ফার্স্ট পার্টের যে পড়াটা আছে, এই পড়াটা কমপ্লিট করে তোমার 3 দিন হয়তো বা নাও লাগতে পারে। আবার সেকেন্ড পার্টে যে পড়াটা আছে ওইটা তোমার 1 দিনে নাও হইতে পারে। তখন তুমি ব্যালেন্স করবে কিভাবে? তখন তুমি এটাকে ঘন্টায় কনভার্ট করবে, যে একদিনে তুমি সর্বোচ্চ কয় ঘন্টা পড়তে পারবা। ধরে নাও আমি ধরলাম তুমি 12 ঘন্টা বা 10 ঘন্টা পড়তে পারবা। আমি এভারেজে ধরলাম তুমি 10 ঘন্টা পড়তে পারবা। তাহলে 3 দিনে তুমি কয় ঘন্টা পড়বা? 30 ঘন্টা।
আর এইখানে একদিনে কয় ঘন্টা করতে পারবা? মাত্র 10 ঘন্টা, কথার কথা। তো এখন একটা সাবজেক্ট 30 ঘন্টা পড়ার থেকে দুইটা সাবজেক্ট কম্পেয়ার করো না। কিভাবে করবা? এই 30 ঘন্টার ভিতর থেকে তুমি 10 ঘন্টা দাও পরে যে একদিন পরে যে পরীক্ষাটা হবে ওইটার জন্য। তাহলে এই 10 ঘন্টা দেখো, এই 10 ঘন্টা তোমার 20 ঘন্টায় একটা সাবজেক্ট সুন্দরভাবে রিভিশন হয়ে যাবে। আমি তোমারে ভাই এটা বলবো যে রুটিনটা অ্যানালাইসিস করো, তুমি তোমার মতো করো, যে বন্ধ যে সময়গুলো আছে ওই একটা সহজ সাবজেক্টের আগে যদি অনেক বেশি বন্ধ থাকে ওইটাকে কিভাবে পরের পরীক্ষাতে কাজে লাগানো যায় সময়গুলো, এটা করো ভাই। এটা করা উচিত ভাই, রুটিন অ্যানালাইসিস করো। এটা আমি সবসময় করতাম পরীক্ষার ভিতর, আমি করছি। আমি সবসময় সবাইকেই বলি যে রুটিন অ্যানালাইসিস করে বাকি সময়গুলোতে কভার করার চেষ্টা করবা। 4 নাম্বার মিস্টেক এটা। এবার আসো 4 নাম্বার, সেটা হইলো কি ভাই? হতাশা। হতাশা বড় জঘন্যতম এবং খারাপতম একটা জিনিস। এই যে শেষ সময় এসে তুমি হতাশাগ্রস্ত হবে, এটা খুবই নর্মাল বিষয়, কিন্তু এই হতাশাকে নিয়ে বসে থেকে তোমার তো কোনো লাভ নাই, আছে? নাই তো। এখন তোমার মনে বারবার এরকম মনে, আল্লাহ আমি যা পড়ছি, আল্লাহ আমি তো ভুলে যাচ্ছি, আল্লাহ আমার তো মনে নাই, আমি কি করবো আল্লাহ, এরকম চিন্তা ভাবনা। ধরে নাও কোনো একটা পরীক্ষার আগে তোমার 2 দিন বন্ধ আছে, হওয়ার কারণে তুমি কি হয়েছে যে তুমি এই সাবজেক্টটা পারো না, কথার কথা ধরে নিচ্ছি, বা তোমার একটা সাবজেক্ট খারাপ হওয়ার কারণে তুমি অনেক বেশি ভেঙে পড়ছো। ভেঙে পড়ার কারণে তোমার কি হইলো, তুমি খালি চিন্তা করতেছো আল্লাহ, প্রথমে খালি একদিন চিন্তাই করছো আল্লাহ পরীক্ষা তো ভালো হবে না, আমি কি করবো আল্লাহ, হচ্ছে না তো, আমার দ্বারা হবে না হয়তো। এই যে চিন্তা করতে 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 তোমার একদিন শেষ, একদিন পুরো একটা দিন শেষ। তুমি জানো একটা দিন তোমার কাছে কি? এখন একদিন শেষ করে ফেলছো, পরের দিনে একদিন পরে আবার পরীক্ষা, তুমি বলছো আল্লাহ রিভিশন তো কমপ্লিট করতে পারলাম না, এখন আমার কি হবে? এই যে হতাশাগ্রস্ত হয়ে তোমার সময়গুলো তুমি নষ্ট করলা, লাভটা কার হয়েছে? কারো হয়েছে? কারো হয় না, বরঞ্চ তোমার লস হয়েছে। তো এই জন্য পরীক্ষার সময়ে তুমি যদি হতাশাগ্রস্ত হও, তুমি যদি নেগেটিভ চিন্তা ভাবনা আসে, প্লিজ ভাই সেটা তোমার বাবা মার সাথে শেয়ার করো। তোমার যে মেন্টর আছে সেই মেন্টরের সাথে শেয়ার করো, তোমার টিচারের সাথে শেয়ার করো, যে তোমার খুবই ক্লোজ টিচার, যে তোমাকে সবসময় পজিটিভ সাপোর্ট দিয়ে আসে। নেগেটিভ চিন্তা ভাবনা আসলে ভাই এখান থেকে বের হওয়ার উপায় আছে। তুমি এই প্রবলেমটা তোমার মেন্টরকে বলো, তোমার বাবাকে বলো বা মাকে বলো, দেখবো ওইখান থেকে তোমাকে বের হওয়ার তার একটা রাস্তা বলে দিবে। বুঝছো ভাই? তো এই জন্য ভাই হতাশাগ্রস্ত হয়ে নিজের সময়গুলো অপচয় কইরো না ভাই। এই পরীক্ষার ভিতরে পজিটিভভাবে থাকো, যে ইনশাল্লাহ আমি পরীক্ষা ভালো দিব আর আমার পরীক্ষাটা অনেক ভালো হবে। আমি বিশ্বাস করি ভাই তোমরা ভালো করবে। নিজের উপর আত্মবিশ্বাসটা রাখো একটু কষ্ট করে, দেখবো ভালো কিছু হবে। তো সকলে ভালো থাকো ভাই, সুস্থ থাকো। আমি মন থেকে দোয়া করি আমার সকল ছোট ভাই বোনের পরীক্ষাগুলো অনেক ভালো হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।